ঠিক আবু সাইদকে হত্যার আগের দৃশ্য এটি। 10-12 জন পুলিশ সদস্য ঘিরে ধরে শুরু করে নির্মম নির্যাতন। কিছুক্ষণ পরেই দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ায় সাইদ। খুব কাছ থেকে টার্গেট করে গুলি ছোড়ে পুলিশ। এর কিছুক্ষণ পরেই নিভে যায় সাইদের জীবন প্রদীপ। সাইদের শিক্ষক সহযোদ্ধাদের অভিযোগ, সেদিনের ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও জড়িত অনেকের নাম আসেনি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে। যে যিনি গুলি করেছেন তিনি কি দায়ী? অন্য যারা ওখানে ছিলেন তাদের কি কোনো দোষ নেই? আমরা মনে করি যে এটি একটি সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। ফলে ওখানে যাদেরকে দেখা গেছে তাদের সবারই নাম আসা উচিত ছিল বলে আমরা মনে করি। একটা শক্ত বিচার আমরা প্রত্যাশা করি। একজন অপরাধীও যেন এখান থেকে রক্ষা না পায়। প্রসিকিউশনের সাথে 23 জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণশুনানির কথা ছিল, কিন্তু অদৃশ্য কারণে হয়নি তা। তদন্তে গাফিলতি হয়েছে বলে মনে করেন জুলাই যোদ্ধাদের অনেকেই। আমরা মনে করি না যে শুধু 30 জন, আরও এখানে যারা পুলিশ সদস্য ছিল, যারা হত্যাকাণ্ডের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে কোনোরূপ হুমকি না হওয়া সত্ত্বেও যারা মারপিট করেছে এবং মাথায় আঘাত করেছে, সেই সকল পুলিশ সদস্যরা আসলে কোথায়? আমরা তাদেরকেও এই তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত দেখতে চাই। আওয়ামী লীগ মহানগরের বিভিন্ন নেতা আসতে গেলে আরও অনেকের দিকেই দায় যাচ্ছে। আবু সাইদ হত্যাকাণ্ড কিন্তু একটি সম্মিলিত কার্যক্রম ছিল। আমরা মনে করি যে তদন্ত কমিটি আবারও এটাকে পুনরায় যাচাই বাছাই করে আবারও তদন্ত করবে আর কি। এ অবস্থায় সুষ্ঠু বিচার ও জড়িতদের শাস্তি নিয়ে সংশয়ে আবু সাইদের পরিবার। যে আমরা মামলা করছি ওইটাতে হয়তো সবার নাম আমরা দিতে পারি নাই। আমরা চাই এই হত্যা মামলার সঙ্গে যারা যারা জড়িত সুষ্ঠুভাবে তদন্ত করে তাদের নাম উঠে আসুক, আর আবু সাইদ ভাইয়ের হত্যা মামলাটা যেন সুষ্ঠুভাবে আমরা বিচার পাই। চলতি বছরের জানুয়ারিতে 2 দফায় 24 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেন শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের 10 মাস পর গেল 17 জুন চট্টগ্রামের খুলশী থানায় মামলা দায়ের করেন সাইফুদ্দিন এমদাদ, যেখানে নিজেকে পরিচয় দেন জুলাই যোদ্ধা হিসেবে। চট্টগ্রামের মামলায় আসামি 167 জন। এর মধ্যে রয়েছেন দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাংবাদিক। অভিযোগে বলা হয় 2024 সালের 4 আগস্ট নিউ মার্কেটে এবং 5 আগস্ট ওয়াসা এলাকায় গুলিবিদ্ধ হয়ে চোখ হারান এমদাদ। এর আগে 20 মার্চ ঠিক একই অভিযোগে ঢাকার আদালতে আরেকটি মামলা হয়, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, অভিনেতা সহ আসামি করা হয় 197 জনকে। এজাহারে বলা হয় গত বছরের 4 আগস্ট বেলা 11টায় রাজধানীর পরিবাগে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এমদাদ। তার পক্ষে মামলাটি দায়ের করেন সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু। এ ঘটনায় ক্ষুব্ধ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারাও। বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন তাদের, এও কি সম্ভব? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে বা কোনো টিমকে না জানিয়ে ওভারনাইট একটা মামলা করে ফেলা, এটা আসলে সন্দেহ তৈরি করে, মানে এই মামলার ইন্টেনশন নিয়ে আর একই সময়ে 2টি জায়গায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে 2টি মামলা করেন, তাহলে ওই 2টি মামলার ভ্যালিডটুকু কমে যায়। এসব বিষয়ে এমদাদের সাথে কথা বলতে মুঠো ফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। ঢাকার মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা রাজুর দাবি, 1 মাস ধরে এমদাদের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছে না। 1-1.5 মাস যোগাযোগ নাই। আমি তারাই বললাম, তারপরে ওসি শাহবাগ বলেছে যে তুমি এসে জবানবন্দি দিয়ে যাও। সে অসুস্থ বলল, গ্রামে বলল, ঈদের পরে এসে দিবে বলল। এখন শুনতেছি সেই 17 জন পুলিশিতে মামলা করছে। বিতর্কিত এই ঘটনাকে নজিরবিহীন বলছে দুর্নীতি বিরোধী ও মানবাধিকার সংস্থাগুলো। একই ভিকটিম একই দিনে ঢাকাইও আক্রান্ত হলো, চট্টগ্রাম আক্রান্ত হলো। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে গোষ্ঠী বিভক্তি স্বার্থে, অর্থ আদায়ের জন্য, লাভবান হওয়ার জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যে মামলাটা করা হয়। দ্রুত তদন্ত করে সত্য রিপোর্টটা প্রকাশ করা। মিথ্যা তথ্য দিয়ে মামলা করার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছে কিনা, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এখন পর্যন্ত এটা তদন্ত পর্যায়ে আছে এবং নিরীহ নির্দোষ ব্যক্তি যাতে কোনোভাবে অযথা হয়রানির শিকার না হয় সেটা আমরা দেখব। 2 মামলার এজাহারে সাইফুদ্দিনকে ঢাকার সরকারি মাদ্রাসা ই আলিয়ার আলিমের ছাত্র হিসেবে উল্লেখ করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সাইফুদ্দিন অতি গুরুতর আহত, জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
কর্মকর্তাদের প্রতিহিংসামূলক বদলির প্রতিবাদে গত সোমবার দ্বিতীয় দফায় আন্দোলনের নামে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি এনবিআর চেয়ারম্যানের অপসারণ। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করে বারবার প্রহসন করা হচ্ছে, আর সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে আন্দোলনকারীদের ডাকা হলেও তারা তা অগ্রাহ্য করেছে। বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের জেদের কারণেই পরিস্থিতি জটিল হচ্ছে। এটার অবশ্যই গুরুত্ব ধারণ করা উচিত, উভয় পক্ষকে একসঙ্গে বসা উচিত খোলা মনে, কীভাবে করা যায়, সমাধান করা যায়। কাউকেও ইগো নিয়ে বসে থাকা উচিত না। যে অচল অবস্থা আছে এইটা তো মানে হতাশাজনক। এখন দুই পক্ষের ভেতরে আমরা চেয়েছিলাম যে এই ধরনের বিষয়গুলোকে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। সরকার ও সংস্থার টানাপোড়েনে ব্যাহত হচ্ছে রাজস্ব আহরণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যে অচল অবস্থা এসেছে সেটা অর্থনীতির জন্য কোনোভাবেই কাম্য না। সার্বিকভাবে আমরা যারা দেশের বাইরে বিভিন্নভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত যারা আছেন তাদের কাছে আমাদের যে ইমেজটা এটা নষ্ট হচ্ছে। এমনি জুন মাসে এই যে 2 সপ্তাহ ছুটি দিয়ে দিলেন, এটাতে কর আদায় হয়নি পরিট্রেন্ডি। আপনার রেমিটেন্স সাফার করেছে, এক্সপোর্ট ইম্পোর্ট সাফার করেছে। তারপরে যদি খোলার পরে যদি আবার এখানে এটা হয় তাহলে কীভাবে বিপর্যয় হয় এটা তো আপনি বুঝতেই পারছেন। বিশ্লেষকরা মনে করেন এনবিআর সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মাঠ পর্যায়ের সংস্কার। সেখানে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। মূল সমস্যাটা রয়েছে মাঠ পর্যায়ে, যেখানে আসল কর আদায় হয়, সেখানে সংস্কার প্রয়োজন, কিন্তু সেখানে কেউই মনোযোগ দিচ্ছে না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 1998 সালের 23শে জুন চালু হয় যমুনা সেতু। প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও 2004 সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয়। এর ফলে সেতুতে সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে যমুনার উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ। চলতি বছরের 18 মার্চ নতুন রেল সেতু উদ্বোধন করা হয়। নতুন রেলওয়ে সেতু চালু হওয়ার পর থেকে রেলপথটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অবশেষে সেতু থেকে পরিত্যক্ত রেলপথ অপসারণের কাজ শুরু হয়। সেতু থেকে রেল লাইন অপসারণ হলে 3.5 মিটার জায়গা বাড়বে। যানজট ও দুর্ঘটনা এড়াতে এই অংশটুকু সড়ক লেনে যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের। এখন যদি মনে করেন রেল সেতুটা যদি সড়কের মধ্যে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে রাস্তায় স্পেস বাড়বে, মানে অনায়াসেই গাড়িগুলো ওভারটেকিং করতে পারবে, ঝুঁকি কমবে। এখন তো রেল ব্রিজ হয়ে গেছে, তো এখন হলো আপনার ওই রেল তুলে দিয়ে ওই জায়গায় রাস্তাটা বাড়িয়ে দিলে আমাদের জন্য সুবিধা। সেতুর 2 লেন প্রশস্ত হলে চলাচল সুবিধা বাড়ার পাশাপাশি কমবে যানজট ও দুর্ঘটনা। নতুন ব্রিজ হওয়ার পরে পরিত্যক্ত রেল লাইন সেতুর থেকে অপারেশন করার পরে যদি রাস্তা প্রশস্ত হয়, সেটা জনগণ সহ সবার জন্য উপকৃত হবে এবং ওই সেতুর উপরে যদি কোনো গাড়ির দুর্ঘটনার কবলিত হয়, আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো। রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় 3.5 মিটার জায়গা, এটা যদি আমরা সমান 2 ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে, সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8 মিটারে উন্নীত হবে। এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক, ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে। রেল লাইন তোলার কাজ শেষ হতে অন্তত 2 মাস সময় লাগবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে। দ্রুত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সকলের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। চারদিকে সবুজ চা বাগান, তার মাঝে একান্ত নীরবতায় দাঁড়িয়ে আছে বিশাল রানওয়ে। একসময় সেখানে ডানা মেলে নামতো বিমান, সেখানে এখন শুনশান নীরবতা। বিমানবন্দরটির চালুর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসী ও পর্যটকরা দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে অব্যবহৃত এই রানওয়ে এখন নতুন করে আসার আলো দেখাচ্ছে মৌলভীবাজারবাসীদের। আমরা এরকম ভাবে পথেই বাধাগ্রস্ত হচ্ছি, এটা মানুষ আসলে মেনে নিতে পারে না। এটা একটা বড় প্রবলেম। এটা ধরলে আমরা লাগে ইজি এবং সস্তা হইব, সিলেট থেকে বিমানতেই আরো সস্তা হইব, তাই না? পর্যটন সংশ্লিষ্টরা বলছেন শুধু প্রবাসীদের জন্য নয়, এটি বদলে দিতে পারে পুরো জেলার পর্যটন শিল্পকে। সরকারের কাছে জোরালো দাবি জানাই, যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমঙ্গলের পর্যটনকে বাঁচানোর জন্য শমশনগর এয়ারপোর্ট অতি শীঘ্রই চালু করার পদক্ষেপ নেওয়া হোক। 1942 সালে নির্মিত 622 একর জায়গা জুড়ে বিমান ঘাঁটিটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট, প্রস্থ 75 ফুট।
1995 সালে একবার বেসরকারি ফ্লাইট চালু হলেও পর্যাপ্ত সুবিধার অভাবে তা টেকেনি। এটি চালু হলে শুধু মৌলভীবাজার নয়, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এমনকি সিলেট জেলার কিছু অংশের মানুষেরও সহজ যাতায়াতের দ্বার খুলবে। 13টি উপজেলার মানুষের জন্য কাছাকাছি অবস্থানে আছে শমশেরনগর, যেখানে ওইসব উপজেলা থেকে সিলেট বিমানবন্দরের দূরত্ব 130 থেকে 65 কিলোমিটার। শুধু যাত্রী পরিবহনই নয়, ভবিষ্যতে কার্গো ফ্লাইট চালু করে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিমানবন্দরটি পুরো অঞ্চলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলে আশাবাদী অনেকে। এই বিমানবন্দর চালুর সাথে এই অঞ্চলের কৃষি এবং বিভিন্ন যে আমাদের যে রপ্তানিমুখী যে খাত রয়েছে সেইগুলোর একটা আমূল পরিবর্তন আসবে। বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে পরিদর্শন করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া উপদেষ্টা পরিষদে এটি চালুর বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। ক্যাবিনেট ডিভিশনে আমাদের যে রিপোর্ট যায় সেখানে আমরা চালু করার যৌক্তিকতা তুলে ধরছি এবং চালু যদি হয় তাহলে আমাদের পর্যটনে প্রসার হবে, কর্মসংস্থান হবে। সরকারের হস্তক্ষেপে এ অঞ্চলের মানুষ পেতে পারে বহুদিনের স্বপ্নের বাস্তব রূপ, বদলে দিতে পারে জেলার প্রবাসী নির্ভর অর্থনীতি, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যকে। ডিভিসি নিউজ ডেস্ক। হাটবাজারে সড়কে মানুষের স্বাভাবিক যাতায়াত বোঝার উপায় নেই। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, কারো মাঝেই নেই সচেতনতার বালাই। হাসপাতালের চিত্রও প্রায় একই। এ ব্যাপারে উদাসীন রোগী ও স্বজনরা। আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতিদিনই চিকিৎসা নিতে আসছেন জ্বর, সর্দি, কাশিতে আক্রান্তরা। অধিকাংশ রোগী মাস্ক না পরে ভিড় করছেন চিকিৎসা কেন্দ্রে। আবার অনেকে জানেই না করোনা সংক্রমণের কথা। জানি না বেশি, এটা করোনা গ্রামে থাই তো করোনা বাড়ছে এটা তো আমরা শুনিনি, নতুন করে করোনা আসছে এটা আমরা জানি না। এদিকে করোনা পরীক্ষার কিট না আসায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর কোথাও করোনা পরীক্ষা শুরু হয়নি। আরটিপিসিআর চালানোর মতো জনবল না থাকায় আরটিপিসিআর রুমটি তালাবদ্ধ। পরীক্ষার কিট আসলে করোনা শনাক্ত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার বিষয়ে যে করোনার যে কিট এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এটা খুব দ্রুত আমরা পেয়ে যাবো বলে আমরা আশা করছি, কিন্তু এখনো কিট পাইনি বলে আমরা এখনো আমাদের এখানে পরীক্ষা হচ্ছে না। বিভিন্ন উপজেলা হাসপাতাল সহ জেলা পর্যায়ে আলাদা শয্যা প্রস্তুত রাখার কথা জানিয়েছেন সিভিল সার্জন। টেকনোলজিস্ট এবং ডাটা অ্যানালাইজার যারা আগে প্রজেক্টে ছিল তাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই, এটা আমরা অর্জন কর্তৃপক্ষকে জানাইছি এবং কিছুরও মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমাদেরকে জানানো হয়েছে যে আমরা অল্প সময় যে কিট পাবো, তো পাইলেই আমরা গোপালগঞ্জে পরীক্ষা শুরু করতে পারবো। কোভিড-19-এর জন্য কিন্তু আমরা বেড রেডি করতেছি রাখার জন্য। করোনা ছড়িয়ে পড়ার আগেই শনাক্তের ব্যবস্থা সহ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা বাজার, ক্ষেতলালের লালাগড় এবং আক্কেলপুরের ড্রাইকালি বাজার উন্নয়নে 3টি দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2 বছরে কাজ শেষ করার কথা থাকলেও সময় বাড়ানো হয় 3 বার। 4.5 বছরে মাত্র 30 ভাগ কাজ করে পালিয়ে যায় ঠিকাদার। দীর্ঘদিনেও ভবন নির্মাণ না হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। এই বিল্ডিং করার পর থেকে এই দোকানগুলো বসানোর সমস্যা হচ্ছে, বাইরে জায়গাও হচ্ছে না। নির্মাণ করতে করতে ঠিকাদার 2-3 বার হারে চলে গেছে, 2-3 বার কাঠ লাগাইছে, সেই কাঠ আবার খুলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় এটার ব্যবস্থা করা হোক, দ্বিতল ভবনের ব্যবস্থা করা হোক, অন্যথায় এটাকে সরিয়ে নিয়ে এখানে সাধারণভাবে যে ব্যবসায়ীরা ব্যবসা করতো সেই ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। অবশ্য নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়াকে অজুহাত হিসেবে দেখাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় ঠিকাদারের চুক্তি বাতিল সহ ভবন 3টির কাজ শেষ করতে নানা উদ্যোগের কথা বলছে এলজিইডি। দীর্ঘদিন কন্ট্রাক্টর না করায় ফেলে চলে যাবে, আমরা তাদের সাথে কন্ট্রাক্ট বাতিল করি। শীঘ্রই অবশিষ্ট কাজ নতুন কন্ট্রাক্টর নিয়োগের মাধ্যমে পুনর্নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে জনদুর্ভোগ লাঘব করব। 2020 সালে নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মন্ডল ট্রেডার্স। চুক্তি হয় 7,11,86,000 টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। 2 কক্ষে সব মিলিয়ে মাত্র 12 শিক্ষার্থী, ক্লাস নিচ্ছেন 2 শিক্ষক।
এ চিত্র কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গেল 5 বছরে এই প্রতিষ্ঠানে চুরি হয়েছে অন্তত 20 বার। নেই স্কুলের ভবনের গ্রিল, জানালা, দরজা কিংবা ফ্যান। খোয়া গেছে প্রজেক্টর, টিউবওয়েল এবং 24 জোড়া বেঞ্চ। এমন নানা সংকটে স্কুলটিতে প্রতিনিয়ত কমছে শিক্ষার্থীর সংখ্যা। সব চুরি হয়ে গেছে, বেঞ্চ দরকার, ফ্যান চুরি হয়ে গেছে, বেঞ্চ চুরি হয়ে গিয়েছে, আবার ফ্যান, ময়লা ঝুড়ি সব নিয়ে চলে গিয়েছে। বাউন্ডারির ব্যবস্থা ভালো না থাকায় প্রায়ই চুরি হচ্ছে এখানে, আর ছাত্রছাত্রী ঠিকমতো দেখতে কম দেখে। শিক্ষার মান পরিবেশটা যদি ফিরে দেওয়া হয় তাহলে অবশ্যই সে স্টুডেন্ট অনেক বাড়বে আগের তুলনায়। বেহাল দশা নিয়ে হতাশ বিদ্যালয়ের শিক্ষকরাও। বসার জায়গা নাই, ওই রুমটা যখন আমরা নিতাম তখন ছাদ থেকে ঝুড়ে ঝুড়ে পড়তো। বিল্ডিং এর আসলেই সমস্যা, অনেক অভিভাবকও তো এই জন্য বাচ্চা দিতে চায় না। শ্রেণী 6টা, তাহলে 2টা রুম দিয়ে 6টা শ্রেণী পড়ানো আমাদের জন্য খুবই কষ্টকর। স্কুলটির নাজুক অবস্থা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। এটা ভবন অনুমোদন হয়েছে ঠিকই, কিন্তু কোনো একটি কারণে অধিদপ্তর থেকে অর্থ ছাড় হচ্ছে না। এই অবস্থায় পুনরায় আমরা আবার তাকে অনুরোধ করেছি যে এটা যেন আবার অধিদপ্তরকে অবহিত করা হয়। আপনার মাধ্যমে আমি অবগত হলাম, খতিয়ে দেখা হবে যে অবকাঠামোগত যদি সমস্যা থাকে সেখানে কোনো উত্তরণের উপায় আছে কিনা, চুরির সাথে ওই প্রতিষ্ঠানের কেউ জড়িত আছে কিনা, একই সাথে যদি বাইরের কেউ থাকে সেটি আমরা পুলিশের মাধ্যমে খুঁজে বের করবার চেষ্টা করব। বিদ্যালয়ের মান উন্নয়নে নজর দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক। ইরানে হামলা চালানোর পর ইসরায়েলে এর প্রতিঘাত এসেছে তীব্রভাবে। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে তছনছ ইসরায়েলের অনেক সাজানো শহর। যুদ্ধবিরতি চললেও আবারও পাল্টাপাল্টি হামলা হতে পারে এমন আশঙ্কায় ইউরোপমুখী হচ্ছেন অনেক ইসরায়েলি। এমন পরিস্থিতিতে মাত্র 421 কিলোমিটার দূরে দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে উঠেছে তাদের অন্যতম আশ্রয়স্থল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের হামলায় সাইপ্রাসে আশ্রয় নিয়েছেন অন্তত 12,000 ইসরায়েলি। যুদ্ধবিরতির কারণে তাদের একটি অংশ নিজ দেশে ফেরত গেলেও অনেকেই সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন। দেশটির আবাসন খাতে বাড়ছে ইসরায়েলিদের বিনিয়োগ, আর এতে আতঙ্কিত সাইপ্রাসের সাধারণ মানুষ। অনেকে সাইপ্রাসবাসী আবার তাদের দেশও ফিলিস্তিনের মতো হতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সাইপ্রাসবাসী। এমনকি সেখানকার প্রধান রাজনৈতিক দল আকেল পার্টির মহাসচিব দেশটি হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সাইপ্রাস একটি ছোট দেশ, আর এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এখন যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো নিজেদের জমিও নিজের হাতে থাকবে না। নিজ দেশেই হয়তো শরণার্থীদের মতো জীবন কাটাতে হতে পারে আমাদের। ইসরায়েলি নাগরিকরা মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং কৌশলগত এলাকায় জমি কিনছেন, যেগুলোর আশেপাশেই রয়েছে সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা কাঠামো স্থাপনা। ইইউভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে ইউরোপীয় নাগরিকদের জমি কেনায় তেমন বাধা না থাকলেও বাইরের দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। তারপরও ইসরায়েলিদের জমি কেনার হার বেড়ে যাওয়ায় আকেল পার্টি গোল্ডেন ভিসা কর্মসূচিতে পরিবর্তন এনে জমি বিক্রির প্রক্রিয়ায় কড়াকড়ি আনতে পার্লামেন্টে 2টি বিল উত্থাপন করেছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।